7 বছর পর বিএনপির বর্ধিত সভা, পরিবর্তিত পরিস্থিতিতে আসতে পারে নতুন দিক নির্দেশনা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সংস্কার কাজে আসবে না, মন্তব্য তারেক রহমানের। যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে জুলাই আহতদের চিকিৎসা ও ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে জানালেন চিফ প্রসিকিউটর। বিতর্কিত ভোটের কারিগর ডিসিদের কেলেঙ্কারি থাকলে মামলা, পুলিশ রাজনৈতিক দলের দাস হবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যা ধর্ষণের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শহীদ মিনারে কুয়েট শিক্ষার্থীদের অবস্থান। নারায়ণগঞ্জের কাঁচপুরে এয়ার কন্ডিশন মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণ, দগ্ধ হয়ে প্রাণ হারালেন 2 শ্রমিক। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চাইলেন ট্রাম্প, কিয়েভের কাছে খনিজ সম্পদ চাওয়ায় ক্ষুব্ধ জেলেনস্কি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। দর্শক চলে যাব পুরো খবরে। 7 বছরেরও বেশি সময় পর 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নেবেন কেন্দ্র তৃণমূলের বিপুল নেতাকর্মী। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের কথা শুনবেন, দেবেন নানা দিক নির্দেশনা। দলের দায়িত্বশীল নেতারা জানান, জুলাই বিপ্লবের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দলের করণীয় ঠিক করতেই এই বর্ধিত সভা। জানান, এই সভার মাধ্যমে আরো গতিশীল হবে দল ও চাঙ্গা হবে মাঠের নেতাকর্মীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 2016 সালের 19 মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, আর 2018 সালের 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দলটির সর্বশেষ বর্ধিত সভা। 7 বছরেরও বেশি সময় পর বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা, উপজেলা, থানা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন। এছাড়া 2018 সালের সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকিটে প্রার্থী হওয়ার জন্য চিঠি পেয়েছিলেন, তারা এই বর্ধিত সভায় অংশ নেবেন। পরিবর্তিত প্রেক্ষাপটে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বর্ধিত সভাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। বর্ধিত সভা সফল করতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 27 সদস্যের বাস্তবায়ন কমিটি এবং 6টি উপকমিটি গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রিত তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন। এছাড়া প্রথমবারের মতো তৃণমূল নেতারা সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশ্ন করার সুযোগ পাবেন। বর্ধিত সভাটি আর কিভাবে খুব সুন্দর এবং সফল করা যায়, এবং সারা বাংলাদেশ থেকে যারা আসবেন, আমাদের প্রতিনিধিরা, আমাদের ডেলিগেটরা যারা আসবেন, সমস্ত জেলা, থানা, উপজেলা, পৌরসভা থেকে আর যার যেসব প্রতিনিধি আসবেন, তাদের এসে যেন সেখানে সুন্দর পরিবেশে তারা সেই অনুষ্ঠানে তাদের মতামত ব্যক্ত করতে পারেন। সেখানে তাদের আনুষঙ্গিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলো আরো মানে একটি সুন্দর সুশৃঙ্খলভাবে যেন করতে পারে এবং তাদের মতামত তুলছে। তার মতামতের ভিত্তিতেই আগামী দিনে আমাদের নেতা আমাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে দিবেন যে আমাদের পরবর্তী দিক নির্দেশনা থাকবে এবং মেসেজ দেওয়া হবে। সেই স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বর্ধিত সভা, বলছেন নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে দীর্ঘ 16-17 বছরের আন্দোলনে এরকম একটা জগদ্দল পাথরকে সরানোর পর এই মুহূর্তে আমাদের কি কি করণীয় হওয়া দরকার সেটা সম্পর্কে একটি ধারণা নেওয়া, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, পার্টির চেয়ারম্যান, তার মূল কথাগুলো, তার বক্তব্যগুলো, দলের নেতাকর্মীদের প্রতি করণীয় কি, এই কথাগুলো সেখানে তিনি বলবেন। বর্ধিত সভায় বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলের নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কাজে আসবে না কোনো সংস্কার প্রস্তাব। শুধু তাই নয়, অস্থিতিশীল পরিবেশে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে।
31 দফা নিয়ে আলোচনায় এসব মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সবাই যখন স্বৈরাচারী হাসিনা সরকারের ভয়ে চুপ ছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। দ্রুত ভোটের মাধ্যমে কার্যকর সংসদ গঠনের দাবি জানিয়ে ভোটে নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে 31 দফা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন 31 দফা, কাদের সঙ্গে আলোচনা করে কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে এমন প্রস্তাবনা, সেসবের বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সংস্কার প্রস্তাবই দেখবে না আলোর মুখ। আমরা প্রথমে এটিকে 27 দফা হিসাবে উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক এবং রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি, তারাও কিছু কিছু মতামত নিয়েছেন। তারপরে আমরা এটিকে 31 দফায় নিয়ে আসি। চারদিকে নানা রকম অস্থিরতা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের চলমান সংকট সমাধানে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের ইচ্ছার গুরুত্ব দিয়ে নির্বাচিত সংসদ কার্যকর করা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। নানা ইস্যুতে আলোচনা করতে গিয়ে আসে 2008 সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তারেক রহমানের দাবি, নানা অসঙ্গতি অনিয়ম থাকলেও গণতন্ত্রের স্বার্থে সেই ভোটের ফলাফল মেনে নিয়েছিল বিএনপি। 2008 সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল, সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে, এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলে আমরা দেখেছি 2008 সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময়। দলের শীর্ষ এ নেতা জানান, সুষ্ঠু ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবাইকে নিয়ে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্ভাগ্যজনকভাবে একটি বন্ধু প্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে অনুসরণ করছে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বৌদ্ধপন্থী ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সময়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করছি, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা এমনকি হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তথ্য প্রমাণ এসেছে ট্রাইব্যুনালের হাতে। রোববার ব্রিফিংয়ে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় শহীদদের মরদেহ দ্রুত দাফন করতেও বাধ্য করা হয়েছে। জীবন বাঁচাতে কার্নিশে ঝুলে থাকা ছাত্রের প্রাণের আকুতি শুনেছিল পুরো দেশ। জুলাই আগস্টের ঘটনায় চারপাশে যখন চলছিল মৃত্যুর মিছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই হৃদয় বিদারক ঘটনার দৃশ্যপট। এমন হৃদয় বিদারক চিত্র ছিল রাজধানী সহ দেশ জুড়ে। বেশ কিছু ঘটনায় আদালত গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকার, সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের পরে সেই প্রাপ্ত তথ্য প্রমাণাদি যাচাই বাছাই করে সেখানেও এই মামলাটিতে দ্রুতই তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা পালিয়ে যাবার আগে হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশনা দিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয়, এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ যাচাই বাছাই ও ফরেনসিক করা হবে। পরে গণহত্যা ও মানবতা বিরোধী মামলার প্রমাণের সাথে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করার কথাও জানান তিনি। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকা ওএসডি ও অবসরে যাওয়া ডিসিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয় নিউজ 24-কে তিনি জানান, 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পরই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 2014 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে এবং 24 সালে পুনরায় একতরফা নির্বাচন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে একটানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সুযোগ তৈরি করে দেয়। জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়ে খোঁজ খবর শুরু হয়। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। 14-18 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার 18 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 43 জন ডিসিকে ওএসডি আর বৃহস্পতিবার 14 ও 18 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার সচিবালয় নিউজ 24-কে জনপ্রশাসন সচিব বলেন, ব্যবস্থা নেয় এসব ডিসিদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে, এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। সচিব বলেন, 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা। প্রতিবেদন পাওয়ার পর উপদেষ্টা পরিষদের কমিটিতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। এদিকে বিভিন্ন মন্ত্রণালয় এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা আরো 9 জন বঞ্চিত কর্মকর্তাদের সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের 4 ডিআইজি, এর আগে 3টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এসব আদেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র সব নাগরিকের, কোনো দল বা গোষ্ঠীর নয়। পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের দাস নয়। 2014, 18 ও 24 তিনটি বিতর্কিত সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। সেসব নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের অনেকের ভূমিকা নিয়েই প্রশ্ন রয়ে গেছে। এসব প্রশ্ন সামনে রেখে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তার অংশ হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 3 সচিব সহ 22 কর্মকর্তাকে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ বাহিনী থেকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে কর্মকর্তাদের। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে পুলিশের 4 জন ডিআইজি বা উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর 4 জন এন্টি টেরোরিজম ইউনিট, নৌ পুলিশ, হাইওয়ে ও এনডিসিতে কর্মরত। রোববার সকালে রাজশাহীর সারদায় 40তম পুলিশ ক্যাডারদের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের দাস নয়। আপনার সত্যিকার অর্থেই জনসেবার পুলিশ হয়ে গড়ে উঠুন। পুলিশ বাহিনী কোনো শক্তির প্রতীক নয়, এটা জনগণের সুরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এটি আপনাদের মনে রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করতে হবে সবাইকে। এর মাধ্যমে পুলিশ বাহিনীর গৌরব আরও সমন্বিত রাখার আহ্বান জানান তিনি। জনগণকে হৃদয়ে স্থান করে নিয়ে তাদের আস্থা ভরসার প্রতীক হয়ে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতপূর্বক সেবাদান করবে। মাসুদ সুমন, নিউজ 24। সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তা দিতে না পারার জন্য অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হতে হবে
মৃত্যুদণ্ড। বিস্তারিত প্রতিবেদনে দেখে আসবো। টাঙ্গাইলে চলন্ত বাসে শ্লীলতাহানির ঘটনার জেরে ক্ষোভে উত্তাল রাজপথ। নিরাপত্তার দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার ইডেন কলেজের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও মানুষের নিরাপত্তার দাবি জানান। ইডেন কলেজের শিক্ষার্থীদের আক্ষেপ, কেন 5 আগস্টের পরও বৈষম্যহীন বাংলাদেশে ধর্ষণের শিকার হতে হবে নারীকে। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ঘন্টা প্রতি একজন করে ধর্ষক হচ্ছে, এটা কি আসলে কি কাম্য? নারীর নিরাপত্তার দাবিতে ইডেনে যখন ক্ষোভ বিক্ষোভ, তখন একই দাবিতে মানববন্ধন করেছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। 24 পরবর্তী সময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কোনো ধরনের অনিরাপত্তায় আমরা ভুগতে চাই না। আর সেই পরিস্থিতিতে আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। সরকার দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত যাতে করে, সেটাই আমাদের আজকের দাবি। এদিকে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলা সহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে নিরাপত্তা আন্দোলন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হচ্ছি, আমরা নিশ্চিত হতে পারছি না আমাদের নিরাপত্তাটা কোথায়। যে কোনো বয়সী মেয়েরা আজকাল ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সে তুলনায় আমরা কোনো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতেছি না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 6 মাস পার হলেও অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারেনি। বাজার সিন্ডিকেট রয়েছে আগের মতোই, অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে রাজবাড়ীতেও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিলালুজ্জামান তালুকদার। বান্দরবানের সমাবেশে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল, গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন নাই, কাজের সংস্থান করতে পারেন না। অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার, আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে। অনেকে এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চান। যারা এই ধরনের উদ্ভট প্রস্তাব দেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাবার আগে কি সন্তানের জন্ম হয় নাকি? প্রধান উপদেষ্টার আশ্বাসে স্মারকলিপি দিয়ে ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছে কুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাসে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি বন্ধ সহ 6 দফা দাবি নিয়ে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে বাসভবন যমুনায় গেলে তাদের আশ্বস্ত করা হয়। কুয়েটের ভিসির অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রোববার ঢাকায় আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় হাতে লাল কাপড় বেঁধে অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তারা সংবাদ সম্মেলনে দাবি করে, যতদিন তাদের ক্যাম্পাস নিরাপত্তাহীন ততদিন তারা ক্যাম্পাসে ফিরবে না। আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না। আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নের টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন। এরপর দুপুরে তাদের 5 জনের প্রতিনিধি দল রমনা থানার সাহায্যে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে 6 দফা দাবির স্মারকলিপি জমা দেয়। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে, তাই রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই। পরে সংবাদ সম্মেলনে তারা বলেন, তাদের 6 দফা দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের যে দাবিগুলো
ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। আগামী বাজেট হতে হবে বাস্তবসম্মত ও ব্যয় সংকুচিত বলে মন্তব্য করেছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তার মতে বিগত বাজেটের বিশাল ব্যয়ভার এখনো বহন করছে দেশ, তাই নতুন বাজেট সংযত হওয়া উচিত। রবিবার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বাজেট 2025-26 জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।